বাড়ি ফিরে এসে পারমিতা যথারীতি গিন্নি গিন্নি ভাব নিয়ে কাজের লোকেদের কাছ থেকে খবরাখবর নিয়ে ঘরকন্নার কাজে লেগে গেল। মীরা তার পিছু পিছু ঘুরে দেখছিল সব কিছু। ফের সে তাকাতেই একটা হাসি দিয়ে বলল, এ বাড়িটা আগে সব কিছু থাকলেও প্রাণ ছিল না, তুমি এসে বাড়িটাকে ঘর বানালে। ওর কথা শুনে পারমিতা খানিকটা হেসে নিয়ে বলল, এটা তোমার ভালোবাসা, তাই সব কিছুতে শুধু ভালোটাই দেখো। তুমি অনেক বড় মনের অধিকারী, তাই যা কিছু সুন্দর সেটাই যেন তোমার নজরে আসে। মানুষের জীবনের কদর্য রূপ দেখার মতো কুটিলতা নিয়ে তুমি বাঁচো না মীরা। হয়েছে হয়েছে, আমাকে আর মহান বানিয়ে দূরে সরিয়ে রাখলে হবে না, কিন্তু সে আমি বলে দিচ্ছি। বাহ রে, তোকে দূর করলাম কখন আমি? স্ট্যাচু বানিয়ে মাদাম তুষর জাদুঘরে পাঠানোর ফন্দি করে এখন আবার না বোঝার ভান ধরছ মেরিমা। ফের দুজনেই একে অপরের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। হাসি থামতেই পারমিতা মেয়েকে জড়িয়ে ধরে বলল, দূরে যেতে দিলে তবে তো। অতনু এসে কখন দাঁড়িয়েছে তা দুজনের কেউই খেয়াল করেনি। হঠাৎ করে তার কথায় সম্বিত ফিরতেই শুনে যে অতনু বলছে, এত ভালোবাসাবাসির মাঝে আমার কথা দেখছি বেমালুম ভুলেই গেছে সবাই। কেউ ভোলেনি তোমায়। আরে আসো আসো, মন খারাপ করতে হবে না বলে হাত বাড়িয়ে মীরা তার বাপিকেও কাছে টেনে নেয়। ফের দুপুরের খাওয়া দাওয়ার পর যার যার মতো একটু বিশ্রাম করে বিকেল নাগাদ পারমিতা অতনুকে নিয়ে বেরোলো মীরার বার্থডে উপলক্ষে সারপ্রাইজ গিফট কেনার লক্ষ্যে। মীরা তখন স্কাইপে তার ক্লায়েন্টের সাথে মিটিং সারতে ব্যস্ত। আর তাছাড়া বিদেশ বিবুইয়ে থেকে থেকে অহেতুক কৌতূহল জিনিসটা তার মধ্যে যেন একেবারেই নেই। যতখানি না জানলেই নয়, তার বেশি আগ্রহ কাজ করেনি কখনো কোনো কিছুতে। শপিং মলে গিয়ে পারমিতা এটা সেটা নানা কিছু ঘুরে ফিরে দেখছিল, কিন্তু কিছুই যেন তার মন মতো হচ্ছিল না। এক দোকান থেকে আরেক দোকান করে করে অতনুর ধৈর্য হারিয়ে শেষে বলল, কি অত খুঁজছ বলো তো? আরে একটা কিছু নিয়ে নিলেই তো হয়। সে অত চুজি নয় যে কেউ ভালোবেসে কিছু দিলে তার মূল্যায়ন করবে না, কিন্তু আমার পক্ষ থেকে এটা তাকে দেওয়া প্রথম উপহার হবে, তাই কিছু তো স্পেশাল হওয়া চাই বলে পারমিতা লাজুক হাসল যেন। ওর কাছে সবই আছে, স্পেশাল জিনিসের জন্য নয়, কে দিচ্ছে তা দেখেই মনে হয় বলে মৃদু হাসল অতনু। ফের পারমিতার মাথায় হঠাৎ কি যেন বুদ্ধি চাপল। সে অতনুর হাতটা ধরে বলল, চলো। তারপর তারা একটা শপে গেলে পারমিতা তার মোবাইলে থাকা তাদের যত ছবি আছে মীরার এসেছে পর থেকে তার সাথে, সেগুলোর মধ্য থেকে বেস্ট কিছু পিক সিলেক্ট করে কোলাজ করতে দেয়। শুধু তাদের তিনজনেরই নয়, বরং ওর কাজিনদের সাথে, পিসিদের আর কাকাদের সাথে, কাকি আর পিসে মশাইদের সাথে, এমনকি রিনির সাথে থাকা ফটোও দিল কোলাজ করতে। অনেকক্ষণ দোকানে ঘুরে বেশ বড় দেখে একটা ফ্রেম পছন্দ করলো পারমিতা। তেঁতুল বিচি রঙের মধ্যে সোনালি নকশা করা ফ্রেম। কাজ শেষ হলে পরে খুশি মনে ছবি বাঁধানো ফ্রেমটা বুকে আগলে সে বেরিয়ে এলো অতনুর সাথে। শপিং মলের সামনে যেখানটায় তাদের গাড়ি পার্ক করা আছে, মেইন রোডে সেখানটায়। অতনু তাকে একটু হেসে জিজ্ঞেস করলো, খুব খুশি তাই না? তোমার মন মতো উপহার বলে কথা। ছাড়ো তো, আমার খুশি দিয়ে কি হবে? মেয়ের পছন্দ হলেই হলো। মার পছন্দ যা, তার এখন তাই ভালো লাগবে। যেখানে মাকে পেয়ে বাবাকে ভুলতে বসেছে বলে মিছে অভিমানে কপট একটা দীর্ঘশ্বাস ছাড়ার ভান করলো যেন অতনু। পারমিতা খিলখিল করে হেসে উঠে বলল, আর ঢং করতে হবে না। তবে সত্যি ও খুশি হলে তার আনন্দিত চেহারাটা দেখিয়ে আমি বুঝে নেব খুশি হবে না মানে। গোটা পরিবারের সুখ স্মৃতি সাথে নিয়ে সে ফিরবে, আর তার এক টুকরো চিহ্ন হিসেবে তুমি তাকে দিয়ে দিচ্ছ উপহার স্বরূপ। ওদের এই কথোপকথন যে একটা পিলারের আড়াল থেকে দাঁড়িয়ে কেউ শুনছিল, তখন তা ওরা দুজনে কল্পনায়ও ভাবতে পারেনি। হঠাৎ কেউ একজন বলে উঠল, আরে খোকন না? দোস্ত, কবে এলি তুই ইউএস থেকে? ফের সে কথাটা কানে যেতে পারমিতা হতবিহ্বল হয়ে গিয়ে এদিক সেদিক চাইতে লাগলো। ওর হকচকিয়ে যাওয়া দেখে অতনু অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? এমন করছো কেন? শরীর খারাপ লাগছে? অতনু, খোকন
আমার খোকন এসেছে বিদেশ থেকে। আমি স্পষ্ট শুনলাম ওর বন্ধুরা কেউ বোধহয় ডাকছে ওকে। তার হাত কাঁপছে দেখে অতনু ওর কাঁধে হাত রেখে ওকে বলল, চলো গিয়ে দেখি কোথায় খোকন। কোন দিক থেকে তুমি খোকনের নাম শুনতে পেয়েছো বলতে পারবে আমায়? পারমিতার চোখ তখন মেঝেতে নিবদ্ধ। সে তার ডান হাতের তর্জনীর আঙুল উঁচিয়ে দেখিয়ে দিল শপিং মলে কর্নার বরাবর দিকটা। ফের তারা যখন ওখানে পৌঁছে তখন গিয়ে দেখে যে কেউ নেই সেখানে। অতনু পারমিতাকে বলে, শোনো, এটা তোমার মনের ভুলও তো হতে পারে, তাই না? আর খোকন নামের কত ছেলেই তো আছে। নামটাও খুব কমন একটা নাম, তাই যে কারোরই হতে পারে। এটা আমার খোকনের বন্ধুর গলা। আমি শুনেই বুঝতে পেরেছি। ইউএস থেকে এসেছে কবে জানতে চাইলো যেন, বলে পারমিতা ছুটে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে ফিরতে লাগলো তার ছেলেকে। অতনু পেছন থেকে এসে তার হাত ধরে বলল, সে আসলে সামনে এলো না কেন? যদি তোমায় দেখেই থাকে তবে পালিয়ে বেড়াবে কেন? পালাবো আমি কেন বলুন তো? অপরাধটা কি আমার? বলে হঠাৎ আচমকা ওদের মুখোমুখি এসে দাঁড়ালো খোকন। অকস্মাৎ এভাবে ছেলেকে বহুদিন পর দেখতে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেল পারমিতা। তার ঠোঁটের কোণে এক টুকরো হাসির রেখা ফুটে উঠল নিজের অজান্তে। সে খোকনের কাছে এগিয়ে গিয়ে ওর গালের এক পাশে তার ডান হাতটা আলতো করে ছুঁয়ে দিয়ে যেন যাচাই করে দেখতে চাইল যে এটা স্বপ্ন নাকি সত্যি। অমনি তার হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে খোকন বলল, আহ্লাদ করার কোনো দরকার নেই। যেদিন থেকে তুমি বিয়ে করেছ অন্য কারোকে, সেদিন থেকে তুমি আর আমার মানো। তুমি এখন শুধুই মিসেস পারমিতা সান্যাল। দ্যাটস ইট, ইউ গট ইট। খোকনের তার স্বরে চেঁচিয়ে ওঠা দেখে বিস্ময় আর ভয়ে পারমিতার বুক কেঁপে উঠল যেন। এতক্ষণে সে সম্বিত ফিরে পেল। ওর মনে হলো যে তার খোকন আর কোনোদিন বুঝি তাকে মা বলে ডাকবে না। চোখ থেকে দুফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ল। অতনু এবার নিচ থেকেই বলল, দেখো খোকন, তোমার মা কিন্তু তোমার মাই থাকবে চিরকাল, সেটা তুমি স্বীকার করো কিংবা নাই করো। এভাবে পাবলিক প্লেসে পারিবারিক আলাপ কিংবা মান অভিমান যাই বলি না কেন, সেটা করাটা কি ঠিক হচ্ছে তোমার বলো? তুমি ম্যাচিওর এইজের একজন এডুকেটেড পার্সন হয়ে যদি লুকিয়ে আড়াল থেকে আঘাত করে যাও, তবে কি ওটার কোনো সমাধান হবে আদতে কোনো দিন? লুকিয়ে আছি না ঘেন্নায় সামনে আসেনি তা বোঝার মতো বোধটুকু দুজনের কারোরই নেই দেখছি। আরে সভ্য মানুষেরা এসব দেখে আড়ালেই থাকবে। সামনাসামনি এসে বড় গলায় কথা বলবে তো তারা যাদের আপনাদের মতন লাজ শরমের বালাই নেই। বলে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে বেরিয়ে যেতে নিল শপিং মলের এক্সিটের দিকে। পারমিতা নিজেকে সামলে নিয়ে তড়িঘড়ি করে ছুটল সেদিকে। ফের ছেলের মুখোমুখি দাঁড়িয়ে পথ আটকে বলল, কদিন থাকবি? তোর মামাদের ওখানে উঠেছিস তো? আমি কাল আসবো একা। অনেক শুকিয়ে গেছিস, খাওয়া দাওয়ার খুব কষ্ট হয় আমেরিকায়। তোর প্রিয় সব দেশি খাবার আমি রেঁধে খাওয়াবো তোকে। একটানা বলে যেতে লাগলো পারমিতা। স্টপ দিস ননসেন্স। বকে আগলে রেখেছ নতুন সংসারের ছবি আর কণ্ঠে পুত্রের জন্য মায়া কান্না। দুই নৌকায় পা রেখে জীবনে কেউ কিছু পায়নি, আর তুমিও পাবে না। একুল অকুল দুকুল রক্ষা করতে পারবে না কিছুতেই। আমায় হারিয়েছ তুমি আজীবনের জন্যে। ফের একটুক্ষণ চুপ থেকে এক দৃষ্টিতে পারমিতার সঙ্গে থাকা ফটো ফ্রেমে তাকিয়ে থেকে ফের তোমার নতুন স্বামীর সাথে যে নতুন সন্তানও পেয়েছ তার ছবিই বোধহয় এটা, তাই না? বলে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বিদ্রুপ করে মীরার ফটোর দিকে ইঙ্গিত করলো। অতনু খানিকটা তফাতে দাঁড়িয়ে থেকে সেসব শুনতে না পেল বেশ বুঝতে পারছিল যে ওখানে কী চলছে, কিন্তু তবুও আর সামনে এলো না যাতে পারমিতা নিজের মতো একটু কথা বলার সুযোগ পায় আর ছেলেও মাকে একা দেখে যদি কিছুটা নরম হয়। ওর অভিমানের বরফ গলে এই আশায় ফের খোকন চলে যেতে নিতেই পারমিতা ক্রন্দনরত অবস্থায় কণ্ঠধ্বনিতে বেদনার সুর তুলে বলল, কই উঠেছিস সেটা তো বলে যা। খোকন অট্ট হাসি দিয়ে বলল, তোমার এক্স ভাসুরের বাড়িতে। এবার চাইলেও আর আসতে পারবে না,
আমায় দেখতে। আমার কাজ ঘেঁষার কোনো সুযোগই পাবে না তুমি, বুঝেছ? নতুন জীবনে তো বহু মানুষ পেয়ে গেছো দেখছি, তাদের নিয়ে ভরপুর আনন্দে দিন কাটাও বলে খুঁটিয়ে খুঁটিয়ে গভীর মনোযোগ দিয়ে ফটো ফ্রেমটা দেখতে লাগলো যেন। ফের গটগট করে চলে যেতে নিলে তার গমনপথের দিকে চেয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল পারমিতা। দেখতে দেখতে দিন কেটে যেতে লাগলো, একদিন দুদিন করে সপ্তাহখানেক। ইতোমধ্যে পারমিতার সাথে আবার একদিন দেখা হয়েছিল খোকনের। তাকে দেখতে পেয়ে খেকিয়ে ওঠে খোকন বলেছিল, তুমি আমায় ফলো করা শুরু করে দিয়ে কি ভেবেছ? ভুলিয়ে ভালিয়ে বুঝ বানাতে পারবে? আমি মেয়ে নই যে মামা করে নাকি কান্না কাঁদলেই গলে যাব তোমার নতুন বরের মেয়ের মতন। বাড়ি চল তুই, যা মন চায় বলিস, তবুও কিছু নিজের হাতে রেঁধে তোকে সামনে বসে খাওয়াবো। বাড়ি? কোন বাড়ি? কার বাড়ি? তোমার নিজের বাড়ি বলে কি কিছু আছে? আগে একবার যদি বলতিস আছে, তোর দাদুর বাড়িতে চল না হয়। যে বাড়িতে তোমার অবাধ যাতায়াত আছে সেখানে আমি যাব তুমি ভাবলে কি করে? আর কত কষ্ট দিবি আমায়? তবে দেশে ফিরেছিস কি আমায় জ্বালাতে? দেশে ফিরেছি তোমার জন্য, সেটা কে বলেছে? আমার অন্যান্য জরুরি কাজ আছে তাই এসেছি। আর রিলেটিভও কিছু কম নেই যে ছেড়ে দেওয়া সম্পর্ক ফের কুড়িয়ে বেড়াবো। এমনি করে একদিন রিনি আর মোহিতের এঙ্গেজমেন্ট সেরেমনি চলে এলো। সাজ রবে শহরের নামি পাঁচতারা হোটেল সজ্জিত হলো আমন্ত্রিত অতিথি আর বন্ধুবান্ধবদের কোলাহলে। ভেতরে ভেতরে মনমরা হয়ে থাকলো ওদের খুশির কথা ভেবে অতনু আর পারমিতা কারোকে কিছুই জানায়নি খোকনের ব্যাপারটা। হঠাৎ করে আসরের গেট দিয়ে খোকনকে প্রবেশ করতে দেখে রিনি জোর গলায় বলে উঠল, খোকনদা, আরে এইদিকে আমি। হাসি মুখে ফুলের বোকেটা এগিয়ে দিয়ে মোহিতের সাথে হ্যান্ডশেক করে চাইতেই অতনু আর পারমিতাকে দেখে নিমিষেই মুখটা চুপসে গিয়ে দাঁতে দাঁত চেপে খোকন বলে উঠল, ওদের এখানে আসতে বলে তুই আমায় ডাকলি কেন রিনি? ফের হনহন করে হেঁটে সে চলে যেতে নিল ভেন্যুর বাইরে। পেছন থেকে হঠাৎ একটা অচেনা মেয়েলি কণ্ঠে নিজের নামটা শুনে দাঁড়িয়ে গিয়ে ফের চাইতেই দেখলো ছবিতে দেখা সেই মেয়েটি এসে বলছে তাকে, আপনি নিশ্চয়ই খোকন। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? ঝামেলা না পাকিয়ে বুঝি থাকতে পারেন না? দেখুন, আমি জানি আপনি কে আর কেনই বা এত ইন্টারেস্ট নিচ্ছেন আমার পরিচয় জানতে, কিন্তু সেসব জেনে কোনো লাভ নেই। তেমন সুবিধে করতে পারবেন না। কাজেই পথ ছাড়ুন আর নিজের রাস্তা মাপুন বলে আর এক মুহূর্ত দেরি না করে খোকন নিজের মতো চলে গেল সেখান থেকে। মীরা কিন্তু হাল ছাড়ল না। সে পিছু নিতে চাইল খোকনের। একটা না একটা হেস্তনেস্ত করা হবে আজ। কি পেয়েছেন উনি? বাপি আর মাকে এভাবে ত্যক্ত করে ওদের জীবনের শান্তি ভঙ্গ করবেন? সে আমি কিছুতে হতে দেব না। মুখে পারমিতাকে এখনও মা বলে সম্বোধন না করলেও মনে মনে তো সেই কবেই সে তাকে মা ভেবে নিয়েছে। স্বীকারোক্তিটা যদিও বাপি আদায় করে নিতে চেয়েছিল এক প্রকার জোর করে, কিন্তু আন্টি তাকে বাধা দেয় তার সম্ভব হয়নি। কিছু দূর যেতেই খোকন কি মনে করে হঠাৎ পেছনে ফিরে তাকাতেই মীরাকে দেখে রাগে চোখে তাকিয়ে বলে ওঠে, আপনি আমার পিছু নিয়েছেন কেন? জানতে চাই যে নিজের মাকে সুখী দেখে এত হিংসা হচ্ছে কেন আপনার? অকপটে বলে ফেলে মীরা। হা হা করে হেসে ওঠে খোকন। ফের হাসি থামিয়ে একসময় মীরা চোখের দিকে তাকিয়ে জোর গলায় বলে, যে মহিলা তার স্বামীকে ধোঁকা দিয়ে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে তার সাথে জড়িয়ে যায়, সে আর যাই হোক কারো মা হতে পারে না। মা নামের কলঙ্ক একটা। খোকনের চেহারায় যেন বিষাদের ছাপ ফুটে উঠল। এসব শুনতে ভালো না লাগলেও এতক্ষণে যেন মীরারও কিছুটা মায়া হয় খোকনের প্রতি। সে এগিয়ে এসে ওর মুখোমুখি দাঁড়িয়ে ধীর স্বরে বলে, আমি আপনার ক্রোধের বিষয়টা বুঝতে পারছি, প্লিজ কাম ডাউন। মানুষজন দেখছে এদিকে, চলুন কোথাও বসে কথা বলি। আমার তো বলার কিছু নেই। আপনার নতুন মা পাবার জন্যে আপনাকেই শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। অল দ্য বেস্ট। এমন করছেন কেন?
একটু বোঝার তো চেষ্টা করুন। আমিও তো বাপির ব্যাপারটা অ্যাকসেপ্ট করেছি, তাই না? আপনার আর আমার ঘটনা সম্পূর্ণ ভিন্ন। আপনার মা বেঁচে ছিলেন না, কিন্তু আমার বাবা তখনও জীবিত ছিল। ধোকাটা যদিও আমার বাবাকেই দেওয়া হয়েছে, অবশ্য সেটাতে আপনার বাপিরও সমান অংশগ্রহণ ছিল। প্রেক্ষাপট আলাদা হলো ব্যাপারটা মেনে নেওয়া এবং মানিয়ে নেয়ার। কে কিসের অংশীদার ছিল সেটা নিয়ে তর্ক করতে চাই না আমি। শুধু বলছি যে আমাদের বাবা মায়েরাও কিন্তু মানুষ, তাই তারাও ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আপনার মতো চিন্তা ভাবনা করতে পারি না আমি। বাবা মা হলে নিজের স্বাদ আহ্লাদের চেয়ে বেশি সন্তানের সুখে প্রাধান্য দিতে হয়, এটাই দেখে এসেছি সবসময়। আমার বন্ধুদের অনেকের বাবা তাদের খুব ছোট রেখে ইহলোক ত্যাগ করেন। কই, তাদের কারো মাকে তো দেখলাম না আবার বিয়ে বসতে, বলে ক্ষোভ প্রকাশ করলো খোকন। সব মানুষের পরিস্থিতি কিংবা মানসিক অবস্থা তো এক নয়। কেউ একা থাকতে পারে, কেউ পারে না। কারো সঙ্গীত দরকার হয়, আবার কেউ হয়তো একা থাকতেই ভালোবাসে। অনেকের ছেলে মেয়ে নিয়ে ভরা পরিবার থাকে, তাই স্মৃতি আঁকড়ে ধরে থাকেন দায়িত্ব পালনে ব্যস্ত থাকার মাঝে। আবার কারো হয়তো মনে করার মতো তেমন কোনো সুখের মুহূর্ত থাকে না জীবনে। এনাফ ইজ এনাফ, যথেষ্ট বলেছেন আপনি। দয়া করে এবার থামুন। আরে মানসিক চাহিদা নাকি শারীরিক চাহিদা তার বুঝতে বাকি নেই আমার। সুখের মুহূর্ত আমাদের পরিবারও ঢের ছিল, কিন্তু সেসবে মন ভরেনি কোনো একজনের, বলে যেন ঘৃণায় ব্রু কুঁচকে গেল খোকনের। মনের চাওয়া থেকেই তো শরীরকে কাছে পাবার আকাঙ্ক্ষাটা আসে। যাকে মন কখনো চায়নি তাকে শরীর দিলেও ভালোবাসা অনুভব করতে পারে না মানুষ। তাই আগে মনের কাছাকাছি আসতে হয়, নইলে গোটা জীবন একই ঘরে একই ছাদের নিচে বাস করে সন্তানের বাবা মা তো হওয়া যায়, কিন্তু আত্মার বাঁধন গড়ে ওঠে না। স্বামী স্ত্রী হলেই কিন্তু প্রকৃত সঙ্গী হওয়া যায় না। তার জন্য সম্পর্কটাকে একটু একটু করে যত্ন নিতে হয়। বন্ধুত্বপূর্ণ মানসিকতা থাকাটা জরুরি, নইলে কেবল বিয়ে আর সংসারটাই করা হয়, জীবনসঙ্গী পাওয়া হয় না। আর লেকচার ঝাড়বেন না, আমার অনেক কাজ আছে, তাই এসব শুনে নিজের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। রিনিকে সেই ছোটবেলা থেকেই বোন বলে স্নেহ করি, সেজন্য এসেছিলাম ওর অনুরোধ রাখতে, তার জীবনের অমন গুরুত্বপূর্ণ একটা দিন মনে করে। যদি জানতাম যে এখানে আপনারা, মিসেস পারমিতা শ্যানল তার পরিবার সমেত উপস্থিত হবে, তবে কখনোই আসতাম না। মীরা অবাক চোখে তাকিয়ে থেকে বলে, রিনির বিয়ে হচ্ছে যে পরিবারে, তারাই আসবে না ভাবলেন কি করে? রিনির বিয়ে হচ্ছে যে পরিবারে মানে? আমি তো জানতাম মামা মামিরা মেনে নেয়নি, তাই ওরা আসার কথা স্বপ্নেও ভাবিনি। ওনারা মেনে নিয়েছেন কারণ বোনের ননাসের ছেলের সাথেই তো মেয়ের বিয়ে দিচ্ছেন, বলে একটু হাসলো মীরা। তা শুনে খোকনের মাথায় যেন বাজ পড়ল। সে হতভম্ব অবস্থায় কিছুক্ষণ তাকিয়ে রইল যেন শূন্য দৃষ্টিতে মীরার দিকে। একসময় তার দু চোখ জলে ভরে উঠলে তা আড়াল করতে সে উল্টো দিকে ফিরে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্থান করল। নিজেকে বড় বেশি প্রতারিত মনে হচ্ছিল তার। সবাই শুধু যার যার স্বার্থ দেখল, আর মাঝখান থেকে একা হয়ে গেলাম আমি। মনে মনে বলে যেন একটা দীর্ঘশ্বাস ছাড়ল খোকন। ফের অন্ধকার রাস্তায় পথ চলতে চলতে একসময় মীরার দৃষ্টিসীমার বাইরে হারিয়ে গেল। খোকনের এমন ইমোশনাল হয়ে যাওয়া দেখে হকচকিয়ে গিয়ে মীরা ঠিক বুঝে উঠতে পারছিল না যে তার আর কি করার আছে। সে অগত্যা খানিকক্ষণ একা দাঁড়িয়ে থেকে খোকনের গমন পথের দিকে তাকিয়ে ফের এঙ্গেজমেন্ট সেরেমনির ভেন্যুতেই ফিরে গেল। ওদিকে অনামিকা তখনও রিনিকে দোষারোপ করায় ব্যস্ত। কেন রেখে আনলি তোর ওই বদরাকি খোকনদাকে? ভালো একটা দিন বরবাদ না করলে হচ্ছিল না বুঝি? আরে আমি তো সব ঠিক করার জন্যই ডেকেছিলাম। ভেবেছিলাম যে ডবল বেনিফিট স্কিমের মতো হবে। একদিকে এঙ্গেজমেন্ট অ্যাটেন্ডও করবে, আবার আরেকদিকে সবার মাঝে পরিচয় দিয়ে মিটমাট করিয়েও দিতে পারবো কোনোভাবে। সেসব শুনতে পেয়ে রিনির মা ওকে বকতে নিলে পারমিতা বাধা দিয়ে বলল,
ওর কোনো দোষ নেই বৌদি। পিসির মনটা বুঝতে পেরেছে বলেই সে সব ঠিক করতে চেয়েছে, তাই কিছু করতে চেয়েছিল। বড়দি এসে পারমিতার কাঁধে একটা হাত রেখে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, সমস্যা তো থাকবেই, কিন্তু অতিথিরা সবাই অপেক্ষা করছে, চলো অনুষ্ঠান শুরু করা যাক। ফের সবার উপস্থিতিতে রিং এক্সচেঞ্জ করলো মোহিত আর রিনি। জমকালো আয়োজনের আলোর ঝলকানিতে কারো চোখে না পড়ল। অতনু চোখ এড়াতে পারেনি পারমিতার চোখের কোণে জমে থাকা অশ্রুজল। ডক্টরদের কোয়ার্টারে ফিরে যেতে সুপ্তি মিহিরকে বলল, আচ্ছা, তুমি তো আমায় কখনো বলনি যে তোমার বৌদির আগে কোথাও বিয়ে হয়েছিল। তাতে কি যায় আসে, বলল মিহির। না মানে বাবা মা এসেছিল না আজকে, ওনারা কিছু শুনে থাকবেন হয়তো তার আগের ঘরের ছেলে সম্পর্কে। মিহির চুপ করে রইল দেখে ফের সুপ্তি একটু বিরতি নিয়ে বলল, আবার মীরা কি ওনার নিজের মেয়ে নন? আই মিন তোমার দাদারও কি এটা দ্বিতীয় বিয়ে? সুপ্তির কথা শেষ হবার আগে মিহির তার স্বভাবের বিরুদ্ধে গিয়ে চেঁচিয়ে উঠে বলল, তুমি এই পরিবারে বউ হয়ে এসে এখন যদি বাইরের লোকেদের মতো কুটকাচালে শুরু করো তবে সেটা কি ভালো দেখায়? ভুলে যেও না যে ওরা গিয়েই তোমার আমার সম্বন্ধটা ঠিক করেছে, নইলে তুমি কোথায় আর আমি কোথায় থাকতাম আজ। ওদিকে বাড়ি ফিরে গিয়ে রিনি তখন মোহিতের সাথে ফোনে কথা বলায় ব্যস্ত। আচ্ছা, আমাদের স্পেশাল ডেটা কেমন জানি হয়ে গেল, তাই না? বলে ছোট করে একটা নিঃশ্বাস ফেলল যেন মোহিত। আচ্ছা, তুমিও কি অনার মতো আমার ওপর রাগ করেছ? না, তুমি যা ভালো মনে করেছ তাই করেছ। শুধু নিজেদের কথা না ভেবে সবার কথা ভাবাই ভালো। সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি, বলে হেসে উঠল মোহিত। শিশির রাস্তার ছোটদের বাড়ি গেছে। বেশ রাত হয়ে যাওয়ায় আর কোয়ার্টারে ফেরেনি। বৌদির মানসিক অবস্থা বুঝে আজ ওদের সাথেও যেতে মন সায় দেয়নি তার। বাচ্চাদের ঘুম পাড়িয়ে ছুটকি এসে দেখে যে তখনও ঘুমোয়নি শিশির। জানালার পাশটায় ঠায় দাঁড়িয়ে থেকে কি যেন ভাবছে আনমনে। সে পিঠে হাত রাখতেই ফিরে তাকিয়ে বলল, কি রে, তুই এখনো ঘুমোসনি যে ছোটদি? সকালে আবার ছোটাছুটি শুরু হয়ে যাবে, যা ঘুমিয়ে পড়। আমি ঘুমাবো আর তুই বুঝি জেগে থাকবি? না রে, আমিও শুয়ে পড়ব, তবে আজ ঘুম আসবে না কিছুতে। দাদা আর বৌদি এতদিন চেপে রেখেছিলেন সব নিজেদের মধ্যে, আমাদের জানতে দেননি কিছুই। হ্যাঁ, সেটাই ভাবছি আমি। ওদের জন্যে কত কঠিন দেখ, একদিকে নিজেদের সমস্যা, আবার আরেকদিকে সবার দায়িত্ব করতে গিয়ে কেউ যাতে বুঝতে না পারে সে চেষ্টায় ভালো থাকার অভিনয় করে যাওয়া। রাত গভীর থেকে গভীরতর হতে লাগলো। কিছু কিছু সময় এমন হয় যে মানুষের কাছে একটা রাতের সময়সীমা খুব দীর্ঘ মনে হয়। আজকের রাতটা অতনুর কাছে তেমনই মনে হচ্ছিল। পাশাপাশি শুয়ে থেকে জেগে আছে দুজনেই, তবুও যেন কারোকে বলার মতো কথা নেই কারো কাছে। ভোরের আলো ফুটতেই পারমিতা উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে নির্নিমেষ চোখে যেন ভাবছিল কিছু। হয়তো কান্না আটকে ছিল, যা বের হবার সুযোগটুকু দরকার ছিল তার একাকী নির্জনে। অতনু কখন এসে দাঁড়িয়েছে পিছে তা জানে না পারমিতা। সে ডুকরে কেঁদে উঠতে আচমকা তাকে ঘুরিয়ে নিজের বাহুবন্ধনে শক্ত হাতে জড়িয়ে ধরে যেন তার কষ্টগুলোকে ভাগ করে নিতে চাইল অতনু। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।